এবং আমার আমার শিক্ষক বসে আছেন বীর প্রতীক, প্রফেসর শামসুল আলম এবং অন্যান্যরা। আসলে সময় অত্যন্ত কম, তো এই জন্য সবাইকে আমি নাম বলতে পারলাম না। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আমি এই প্রথমেই এই টাইটেল পেয়ে যখন পড়াশোনা করতে গেছি তখন দেখি যে এই বিশাল একটা সমুদ্র। আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে কি বলবো। তা যখনই দেখলাম যে আমার স্যার আছেন, প্রফেসর শামসুল আলম স্যার, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের একজন বিদগ্ধ পণ্ডিত, আমাদের অহংকার গৌরব, এবং আমাদের পরিবারের পক্ষ থেকে মানে বীর প্রতীক হিসেবে উনি একমাত্র। তো যখন স্যার আছেন এত বড় পণ্ডিত, তখন আমি একটু আশ্বস্ত হলাম যে ঠিক আছে, আমি যতটুকু বলবো বাকিটা স্যার পুষিয়ে দেবে। স্যার, আপনার প্রতি সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শুরু করতে চাচ্ছি। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই সন্ধ্যায়। আসলে আমার যে কথা বলার যে আমার টাইটেল, সেটা হলো এমানসিপেশন থ্রু নলেজ। এখন এরকম করছিলাম, তো এমানসিপেশন থ্রু নলেজ, এটা খুব সহজে অধ্যাপক সাবরিন যেটা বললেন, আমিও প্রথমে ভাবতাম যে হ্যাঁ ঠিক, এটা জ্ঞানের মাধ্যমে মুক্তি। কিন্তু বিষয়টা অত্যন্ত গভীর এবং অত্যন্ত ব্যাপক। এটা এই অল্প সময়ে বোঝানো সম্ভব না হলেও আমি কিঞ্চিত আলোকপাত করতে চাই। আমি দুইটা শব্দ এখানে আছে, একটা হচ্ছে এমানসিপেশন আর একটা হলো নলেজ। তো আমি এই শব্দ দুটো কিভাবে আমাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উপস্থাপিত হয় সেটা আগে বলবো। এমানসিপেশনে বেশ অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে যেটা প্রথমে আমি দেখেছি যে কাউকে অন্যের নিয়ন্ত্রণ থেকে মুক্তি দেওয়া। যেমন একটা নাবালক সন্তানের উপর পিতামাতার যে কর্তৃত্ব থাকে বা নিয়ন্ত্রণ থাকে, সে থেকে যখন সে সাবলক হয় তখন সে মুক্ত হয়। এই অর্থেও এমানসিপেশন ব্যবহার করা হয়। অন্যের শক্তি থেকে, অন্যের দাসত্ব থেকে, অন্যের বশীকরণ থেকে, অন্যের নির্ভরতা থেকে, অন্যের নিয়ন্ত্রণ এবং এই প্রভাবগুলো থেকে মুক্ত করার কাজটাকেই বলা হয় এমানসিপেশন। আসলে এটা একটা বড় বিষয় যে এমানসিপেশন আসলে সত্যিকার অর্থে মুক্তি। কিন্তু কি ধরনের মুক্তি? এখানে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে এই শব্দটার প্রয়োগ করেছেন। আমি তার কিঞ্চিত বলবো, বাকিটা আমার স্যার বলবেন। এই যে মুক্তি সাধারণত অর্থনৈতিক মুক্তি হিসেবে ব্যবহার হয়, সামাজিক মুক্তি, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, সমতা অর্জনের যে কোনো প্রচেষ্টা। অনেক সময় নারী পুরুষের সমতা, এরকম স্বামী স্ত্রীদের সমতা ইত্যাদি অর্থেও এ ব্যবহার হয়। বিশেষ করে যারা বঞ্চিত গ্রুপ, তাদের থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে মুক্তি লাভ করতে পারে, সে অর্থেও এটা ব্যবহার করা হয়। এটা অনেকগুলো সিনোনিম আছে। আমি সিনোনিম গুলো বলি। এটা হলো ফ্রিডম অর্থে ব্যবহার হয়, স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স অর্থেও ব্যবহার হয়, স্বাধীনতা।
লিবার্টি স্বাধীনতা সে অর্থেও ব্যবহার হয়। তারপরে ইন্ডিপেন্ডেন্সি রেস্কিউ অর্থেও ব্যবহার হয়। আপনার উদ্ধার যেটা রেস্কিউ, সালভেশন উদ্ধার অর্থেও ব্যবহার হয়। তারপর ডেলিভারেশন অর্থেও ব্যবহার হয়, রিকভারি অর্থেও ব্যবহার হয়। তো মানে এটা এই যে সবকিছুর মানে একদম কাছাকাছি, যেমন বন্ধন মুক্তি, স্বাধীনতা, উদ্ধার, ডেলিভারি, এই সমস্ত অর্থে এই এমানসিপেশন এই শব্দটা ব্যবহার হয়। এখন আমরা তবে বুঝতে পারলাম যে আসলে ইমানসিপেশন শব্দটা কি। এটা এক ধরনের অধিকার, মুক্তি, অন্যের দাসত্ব থেকে মুক্ত, অন্যের মানে যত রকম খারাপ বিষয় আছে এটা মুক্ত। এখন আমাদের সেমিনারের টাইটেলে বলা আছে থ্রু নলেজ, জ্ঞানের মাধ্যমে এই মুক্তি আমরা অর্জন করতে চাই। তো এখন জ্ঞান সম্পর্কে আমি কয়েকটা কথা বলে নেই, তারপরে আমি একটু পরে আলোচনা করব। এখন জ্ঞান সম্পর্কে বলতে যে প্রথমেই যেটা বলা দরকার, জ্ঞান কর্মী আসলে কারা। অ্যাকচুয়ালি জ্ঞান কর্মীরা হলো এক ধরনের শ্রমিক বা শ্রমজীবী মানুষ যাদের মূল পুঁজি হলো জ্ঞান। যেমন আমরা শিক্ষক যারা আছি, আমাদের পুঁজি কিন্তু ওই জ্ঞান। চিকিৎসক হিসেবে আছেন, ফার্মাসিস্ট আছেন, স্থপতি আছেন, প্রকৌশলী আছেন, বিজ্ঞানী, ডিজাইন চিন্তাবিদ, পাবলিক অ্যাকাউন্টেন্ট, আইনজীবী, শিক্ষাবিদ, অনেক ধরনের এই জাতীয় বিষয় আছে যারা আমরা জ্ঞানকে ব্যবহার করে আমরা কাজ করি। জ্ঞান কর্মী আমাদের নাম। তো জ্ঞানকে কাজে লেগে আমরা যারাই কাজ করি আমরা আসলে জ্ঞান কর্মী। তো এখন এখানে যদি বলি যে জ্ঞান ভিত্তিক দক্ষতা কি, আমাদের আসলে জ্ঞান কর্মী আমরা বললাম, এখন আমরা বলবো জ্ঞান ভিত্তিক দক্ষতা কি। তো সেটা হলো জ্ঞান ভিত্তিক দক্ষতা হলো আপনার যে নির্দিষ্ট বিষয় আছে। যেমন আমি একজন শিক্ষক, আমি জ্ঞান কর্মী, আমার দক্ষতা বলতে বোঝায় যে আমি সুন্দরভাবে আমার ছাত্রদের জন্য আমি শেখাতে পারি, আমি আমার বিষয়গুলোর জন্য আমি গবেষণালব্ধ পরিধির মধ্যে আটকাতে পারি, এবং এখান থেকে যে নির্দিষ্ট ফায়দা, যেমন আমাদের 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 উদ্দেশ্য কি, একজন শিক্ষক হিসেবে উদ্দেশ্য কি, যে আমরা আমাদের ছাত্রদের পড়াই, ছাত্রদের তৈরি করি, এমন ভাবে তৈরি করে যেন দেশ এবং জাতির তারা খেদমত করতে পারে। এটি হলো আসলে আমাদের সেই কাজটা যদি আমরা সুচারুরূপে করতে পারি তবে আমরা বলতে পারি আমাদের জ্ঞান ভিত্তিক দক্ষতা আছে। তো শুধু এই আমার উদাহরণ দিচ্ছি তাই আপনার মনে করবেন না, প্রত্যেকটা সেক্টরে এরকম আছে। একজন চিকিৎসকের জ্ঞান ভিত্তিক দক্ষতা সে যে শিখছে সে সঠিকভাবে চিকিৎসা ক্ষেত্রে তার অবদান রাখতে পারে, তার কাছে রুগীরা যে সন্তুষ্ট হয়, তার কাছে রুগীরা স্বাচ্ছন্দ্য বোধ করে, রোগ শোক নিয়ে তার কাছে গেলে উপকার পায়, উপশম পায়, এইটা যদি হয় তবে আমরা বলি ওই ব্যক্তি দক্ষ একজন চিকিৎসক। তো প্রত্যেকটা সেক্টরে একজন দক্ষ কম্পিউটার বিশেষজ্ঞ কাকে বলি, যে সে কম্পিউটার জানে শুধু না, সেই কম্পিউটারকে সত্যিকার অর্থে কাজে লাগাতে পারে। অনেকেই অনেক রকম কম্পিউটার জানে, অল্প অল্প জানে, কিন্তু আবার অনেকেই আছে এত ভালো প্রোগ্রামার যে মুহূর্তের মধ্যে সে বড় বড় সমস্যা সমাধান করতে পারে। তো যাই হোক, এগুলো হলো জ্ঞান ভিত্তিক দক্ষতা। তো এখানে জব নলেজ বলে একটা শব্দ আছে। জ্ঞান আর জব নলেজ এবং স্কিল, জব স্কিল, এইটা কিন্তু আবার আলাদা জিনিস। তো আমরা জ্ঞান আছে অনেক, আমরা ছাত্র তৈরি করি,
সরাসরি সে জব মার্কেটে যে কিন্তু সরাসরি যে সে কাজ করতে পারে না, তার জন্য ট্রেনিং এর দরকার হয়, জব সংক্রান্ত তার জ্ঞানের প্রয়োজন হয়, এবং তার দক্ষতা অর্জনের সময় অনেক সময় 1 মাস 2 মাস 3 মাস ট্রেনিং এর ব্যবস্থা হয়। সেই জন্য আমাদের যারা ছাত্র তাদের এই মুহূর্তে বলবো, আপনারা যারা শিক্ষক শিক্ষা জীবন শেষ করেছেন, বিভিন্ন যে সেক্টরে জব করতে চান, সেই ক্ষেত্রে জবের উপর যে সমস্ত নলেজ গুলো, সেই নলেজ গুলো কিন্তু এখন অর্জন করতে হবে। হয়তোবা আপনাদের শিক্ষা ক্ষেত্রে আমরা হয়তো আপনাদেরকে সেই সমস্ত জ্ঞান দিতে পারি নাই, কিন্তু সেই সমস্ত জ্ঞান কিন্তু এখন আবার অর্জন করতে হবে। যে সেক্টরে চাকরি করতে চান তারা সেই সেক্টরে আবার জ্ঞান ভিত্তিক আপনার জব ভিত্তিক জ্ঞান সেগুলো অর্জন করতে হবে। শুধু তাই না, জব ভিত্তিক স্কিলনেস সেটা আবার তৈরি করতে হবে। আপনি হয়তো কম্পিউটার জানেন, কিন্তু মানে যত আপনি এটা পারফেক্টলি ইউজ করবেন, যত এটা সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, সেটা হলো আপনার দক্ষতা। জানা আবার দক্ষতা কিন্তু এক না। আর দক্ষতার মধ্যে সত্যিকার অর্থে যেটা দক্ষতা আনতে গেলে যে কাজটা আমাদের করতে হয় সেটা হলো প্র্যাকটিস। সেই প্র্যাকটিস জব নলেজ এবং প্র্যাকটিসের ভিতর দিয়ে আমরা এই জ্ঞানটা আমরা অর্জন করতে পারি। তো এরপরে হলো ইথিক্যাল রেসপন্সিবিলিটি। ইথিক্যাল রেসপন্সিবিলিটি, আমার জ্ঞান আছে, মানে এটা আমি বলতে একটু ভয়ই লাগছে, এটা বলবো কিভাবে। আমি আসলে স্যার তো নির্ভীক লোক, স্যার এই ব্যাপারে আরো বলবেন আমি বিশ্বাস করি, তবে আমি সূত্রপাত করে দেই। যেমন ইথিক্যাল রেসপন্সিবিলিটি একটা বিষয় আছে, আপনার জ্ঞান আছে, দক্ষতা আছে, সবকিছু আছে, আপনি জানেন কোনটা সত্য কোনটা মিথ্যা, তারপরেও আপনি দেখা যাচ্ছে আপনার সিদ্ধান্ত, আপনার কর্ম, আপনার দক্ষতা আপনি জানেন ঠিকই, কিন্তু আপনি করতে পারছেন না। কারণ কি? আপনার এই যে এমানসিপেশনের অভাব আছে। এই যে আপনি মুক্ত না, আপনি অন্যের দাসত্ব থেকে মুক্ত না। আপনি একজন বিসিএস ক্যাডার, আপনি দাসত্ব থেকে মুক্ত না। আপনি একজন সম্মানিত বিচারক, আপনি হয়তো দাসত্ব থেকে মুক্ত হতে পারেন। সুতরাং এই এমানসিপেশনের মধ্যে কিন্তু এটা একটা খুবই উল্লেখযোগ্য দিক। আমি হয়তো একটু ইঙ্গিত করে যাচ্ছি, আমি অত ভালো বলতে পারবো না এই বিষয়ে, আমার স্যার বীর প্রতীক স্যারই বলবেন। ইথিক্যাল রেসপন্সিবিলিটি, এই যে অন্যের আপনার যে অধিকার সেটা যদি আপনি না পান, অথবা অন্যের যে অধিকার সেটা যদি আপনি না দিতে পারেন, তবে এই দেখেন জ্ঞান, আপনার জ্ঞান আছে, আপনার স্কিলনেস আছে, আপনার দক্ষতা স্কিলনেস সবই আছে, অ্যাবিলিটি আছে, আপনার জবের উপরে নলেজও আছে, সবই আছে, দক্ষতা নলেজ সবই আছে, কিন্তু আপনি ইথিক্যালি যে কাজটা করা দরকার সেই কাজটা করতে পারছেন না। তা সেক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে সেই জায়গায় আমরা এই যে এমানসিপেশন যে শব্দটা, ফ্রিডম যে শব্দটা, হ্যাঁ, অন্যের দাসত্ব থেকে মুক্ত যে শব্দটা, আসলে এখানে আমরা অর্জন করতে পারি না। তো এই ব্যাপারে আরো বলার ছিল, তো আমি আমার স্যারকে, আমার বিদগ্ধ পণ্ডিত স্যারই এটা মেহরবানি করে একটু বলবেন এই বিষয়ে। আর এখন আমি বলবো, বিভিন্ন স্কলার জ্ঞানকে বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করেছেন। যেমন একজন এরকম বলছে জ্ঞান হলো 4 প্রকার। যেমন আপনার ডিক্লারেটিভ নলেজ, তারপর ডেভেলপ নলেজ, প্রসিডিউরাল নলেজ, কন্টেক্সচুয়াল নলেজ, এই ধরনের কেউ একজন বলছে। তো তারপরে কেউ একজন বলছে মোটামুটি জ্ঞান 3 ধরনের জ্ঞান আছে। একজন বলছে, সে বলছে কি ফিজিক্যাল নলেজ, তারপরে সোশ্যাল নলেজ, আর লজিকো ম্যাথমেটিক্যাল নলেজ।
আপনারা বুঝতেই পারছেন ফিজিক্যাল নলেজ একটা মানুষের কি কি থাকতে পারে। ফিজিক্যালি তার যে সমস্ত নলেজ থাকা দরকার সেগুলো তার যখন হয়ে যায়, এটা পারিপার্শ্বিক অবস্থা থেকে তারা হয়ে যায়। সোশ্যাল নলেজ আমাদের হয়ে যায় একটা, আমরা সবাই জানি আমরা সমাজবদ্ধ জীব, একটা সমাজে বাস করতে গেলে কাকে কেমন ভাবে সম্মান শ্রদ্ধা করতে হবে, এই নলেজ গুলো আমাদের সমাজে বাস করতে করতে হয়ে যায়। যেটা শেষ নলেজ, যেটা ম্যাথমেটিক্যাল নলেজ বা বিজ্ঞানের নলেজ, আজকে আমরা কিন্তু একটা জগতে প্রবেশ করতে যাচ্ছি, সেটা হলো একবিংশ শতাব্দী। এটা কিন্তু মানে এটা একবার টেকনোলজির একটা বড় ধরনের বিজয়ের শতাব্দীতে আমরা যাচ্ছি। তো এখানে যদি সত্যিকার অর্থে আপনি এই নলেজ অর্জন করতে চান, তবে অবশ্যই আপনাকে মানে টেকনোলজি দিকে একটু মনোনিবেশ করতে হবে। টেকনোলজি আই মিন সায়েন্সের সবগুলো বিষয় আপনাকে জানতে হবে। কোনো বিষয়ই খাটো না, তবে সবগুলো বিষয় যেগুলো এখন সব বিষয়ই প্রায় কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে, সেগুলো মানে আমাদের অর্জন করতে হবে। একজন বলছে জ্ঞানের 6টি ধাপ আছে, জ্ঞানের 6টি ধাপ আছে। সেটা বলছে যে এ পোস্টেরিয়রি জ্ঞান, এক্সপ্লিসিট নলেজ, ট্যাসিট নলেজ, প্রপোজিশন নলেজ, ডেসক্রিপটিভ অর ডিক্লারেটিভ নলেজ, এইভাবে তারা বলতে চাচ্ছে। যাই হোক, এক একজন এক একভাবে এই জ্ঞানের শ্রেণীভেদ করার চেষ্টা করেছে। তারপরে আরেকজনেরা বলছে যে জ্ঞানের 5 ধরনের ভাগ আছে। এ পোস্টেরিয়রি নলেজ, এ প্রায়োরি নলেজ, তারপরে ডিসপার্স নলেজ, ডোমেন বা এক্সপার্ট বেসড নলেজ, এমপিরিক্যাল নলেজ, এনকোডেড নলেজ, এক্সপ্লিসিট নলেজ। এই ধরনের জ্ঞানের ভাগ আছে। এখন আর কেউ কেউ বলছে যে 2টা মেজর ভাগ যদি আমরা করি তবে জ্ঞানকে আমরা বুঝতে পারবো। একটা ভাগ বলছে যে একটা এক্সপ্লিসিট নলেজ আর একটা ট্যাসিট নলেজ। এটা হলো বিজনেস যারা করে সাধারণত তারাই বলছে এটা। এবং যে কোনো ব্যবসা বাণিজ্যে তারা এই দুটো নলেজ প্রাধান্য দিয়ে থাকে। তারপরে এখানে আর একজন এভাবে জ্ঞানের ভাগ করেছে যে তারা বলছে যে স্পেসিফিক নলেজ, জেনারেল নলেজ, স্পেসিফিক নলেজ, এই দুটা ভাগে তারা ভাগ করে ফেলছেন। তারপরে মানবীয় জ্ঞান, যেটা অনেকেই বলছে মানবীয় জ্ঞান তাদের ক্যাটাগরি গুলো কেমন। তারা বলছে জ্ঞানের অনেক ধরনের রয়েছে, যেমন প্রশ্ন একটা জ্ঞান, উত্তর তার একটা জ্ঞান, প্রশ্ন উত্তর, তারপর গল্প, পদ্ধতি, বিপরীতমুখী সত্য, মিথ্যা মানে আপনার হলো ট্রু আর ফলস, কন্ট্রাডিকশন, তারপরে প্রেডিকশন, ননসেন্স জ্ঞান, অনেক সময় ননসেন্স জ্ঞান আছে। তাই এগুলো আমাদের সমাজে খুব কম, আমি ওই বিষয়ে বলতে চাই না। তারপরে আছে এই যে এই সমস্ত জ্ঞান যারা আমরা হিউম্যান, তারা আমরা এই সমস্ত জ্ঞান অর্জন করে থাকি। তাই এখন এই জ্ঞানের বলছে 10টা কনটেক্সট আছে, 10 ধরনের কনটেক্সট আছে। একটা হলো বলছে নাম, তারপরে অথর, পারপোজ, তারপরে আপনার এনভায়রনমেন্ট, ল্যাঙ্গুয়েজ, কনফিগারেশন, অপারেশন, ওনার, মার্কেট এবং শেষ পর্যায়ে ভ্যালু। মানে প্রত্যেক জ্ঞানের মার্কেট এবং তার ভ্যালু আছে। তো এভাবে জ্ঞানকে মানুষ দেখার চেষ্টা করেছে। কেউ একজন বলছে যে জ্ঞানের 8টা এরিয়া আছে। 8টা এরিয়া কি কি? তারা বলছে ম্যাথমেটিক্স, দ্য ন্যাচারাল সায়েন্স, দ্য হিউম্যান সায়েন্স, দ্য আর্টস, হিস্ট্রি, ইথিক্স, রিলিজিয়ন, নলেজ সিস্টেম অ্যান্ড ইনজেনাস নলেজ সিস্টেম। তো এভাবে মানুষ
দেখার চেষ্টা করতেছে। এখন এই আমাদের যদি প্রশ্ন ওঠে যে এই জ্ঞান, এত ধরনের জ্ঞান, এর ভিত্তিটা কি, তখন জ্ঞানীরা বলছে যে এই জ্ঞানের ভিত্তি হলো এটা হলো জ্ঞান কারো কারো দ্বারা আমরা পেয়ে থাকি। সেটা কি, যে এটা সবচেয়ে বড় ভিত্তি হলো, আমরা তো বই পুস্তক থেকে পাই, কিন্তু সবচেয়ে বড় ভালো ভিত্তি যেটা, সেটা হলো প্র্যাকটিক্যাল, ব্যবহারিক দিক যদি থাকে, সেইটাই আমাদের সবচেয়ে জ্ঞানের ভিত্তি। আসলে কি মনে করেন, আমি সম্মান করতে চাই, আমরা স্কুল কলেজে আমাদের শেখানো হয় যে কিভাবে বড়দের সম্মান করতে হয়, কিন্তু এটা তো শেখালে তো কাজ হবে না, আপনি তো পরিবারে এটা শেখাইতে হবে। বাবা মা তার সন্তানকে শেখাবে কিভাবে বড়দের সম্মান করতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, অন্যদের সম্মান করতে হয়। একজন মানুষ, একজন হিউম্যান আর হিউম্যানকে কিভাবে সম্মান শ্রদ্ধা করবে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি এটা শেখার বিষয়। একটা মানে ছোটবেলায় শুনতাম যে নরম কাদা, আপনি কাদার উপরে যাই লেখেন না কেন সেটা তখন আপনার মুছে দিতে পারবেন, কিন্তু একবার শুকাই গেলে আর মুছতে পারবেন না। তাই সেই বয়সটাই কিন্তু আমাদের ছোট অবস্থা, যেখানে আমাদের পিতা মাতারাই সবচেয়ে জ্ঞানটা দিয়ে দেয়। সেই ভিত্তিটাই কিন্তু অ্যাকচুয়ালি পরিবার থেকে আসে। আজকে আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সমাজে যত ধরনের মানুষ আছে, আমার সময় শেষ হয়ে গেছে নাকি সাবরিন? স্যার আছে, 3-4 মিনিট আগে আমাকে একটু সতর্ক করে দিয়ে তবে আমি শেষ করব। আমি চাই আমার স্যার বেশি সময় বলুক। তবে জ্ঞানের ভিত্তি প্র্যাকটিক্যাল, অর্থাৎ পরিবার থেকে আসে, বাপ মা থেকে আসে। আপনি দেখেন সমাজেও দেখবেন যত ভদ্র ছেলে মেয়ে দেখবেন তাদের পরিবার কিন্তু খুব ভালো, তাদের বাপ মা ভালো। আসলে হ্যাঁ, আমরা যে ছাত্রদের লেখাপড়া শেখাই, আমাদের ছোঁয়ায় অনেক ছাত্র ভালো হয়, কিন্তু সেটার পরিমাণ খুব কম। সেটা সবচেয়ে বড় ভিত্তি হলো বাবা মা এবং পরিবার। সেখান থেকে এই প্র্যাকটিক্যাল নলেজ যেখান থেকে পাই, সেটাই আসলে আমাদের জ্ঞানের ভিত্তি। এমনি করে আমরা যদি বলি কম্পিউটারে আপনার জ্ঞানের ভিত্তিটা কি, হ্যাঁ আমি থিওরিটিক্যাল অনেক লেকচার দিলাম, কিন্তু কোনো কাজ হবে না যতক্ষণ না এটা প্র্যাকটিক্যালি আপনি এটা অ্যাপ্লাই করেন। তা জ্ঞানের ভিত্তি হলো আসলে প্র্যাকটিক্যাল। আপনি যত আপনার জ্ঞান যত প্র্যাকটিক্যাল করবেন তত এর ভিত্তি মজবুত হবে। এই অর্থে আমরা একটু যে আসলে এই আমরা যত জ্ঞান আমরা ছাত্রছাত্রীদের দেই, কিছু কিছু ছাত্র দেখেন অত্যন্ত ইনোভেটিভ, তারা চাকরির তোয়াক্কা না করে নিজেরাই কিছু একটা তৈরি করে ফেলছে, নিজেরাই একটা ইন্ডাস্ট্রি করে ফেলছে, নিজেরাই একটা উদ্যোক্তা হিসেবে কাজ করছে। এগুলো কিন্তু খুবই সুন্দর, প্র্যাকটিক্যাল থেকেই এগুলো হয়ে যায়। যাই হোক, আমি এখন বলবো যে জ্ঞানের সবচেয়ে মেজর ফিল্ড গুলো, হিউম্যান নলেজের ফিল্ড গুলো কি কি। সেই ফিল্ড হলো তিনটা। একটা হলো সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস। সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস। এখন আমি বলবো এই জ্ঞান আপনি কোথা থেকে পাইতে পারেন। সবচেয়ে ভালো সোর্স হলো বই, ম্যাগাজিন এবং নাও ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড দ্য ইন্টারনেট। আপনি ইন্টারনেট আপনার বই এত ভালো যে আপনি যে কোনো বই, যে কোনো কিছু আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন আপনার জ্ঞান এসে যাবে। হ্যাঁ, আজকে এই দুদিন আগে টাইটেলটা পেয়ে সাবরিন আমাকে যে টাইটেল দিয়েছে, তো আমি একটু হতভম্ব হয়ে গেছিলাম। আমি একজন সায়েন্সের লোক, অঙ্ক পড়ি, হ্যাঁ, তো আমি হঠাৎ করে এরকম বলবো কি করে, কিন্তু আমি ঘন্টা 2-3 আমি একটু ইন্টারনেট এবং বই পুস্তক ঘেটে আপনাদের এই যা বলছি এই 2-3 ঘন্টার ফসল। যাই হোক, তা এই সোর্স কিন্তু আমাদের বই, ম্যাগাজিন এবং ইন্টারনেট, এটাই কিন্তু এনাফ আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই। তো আমরা এখানে অনেক ধরনের জ্ঞান আমরা বললাম।
তো কনসেপচুয়াল নলেজ আমরা এর আগেও বলেছি, তবে আমরা আর বেশি এখানে বলতে চাই না। একটা জিনিস বলতে চাই, মেটা নলেজ। এটা হয়তো আপনাদের সবার কাছে একটু নতুন হবে। মেটা নলেজ, অ্যাকচুয়ালি মেটা নলেজ বলতে নলেজ বিহাইন্ড নলেজ। আপনাদের এখানে কেউ কি হলো কম্পিউটার বিশেষজ্ঞ আছেন? যদি থাকেন তবে একটু বলেন হ্যাঁ। আছেন? কম্পিউটারের বিশেষজ্ঞ কেউ নাই? নাই? হ্যাঁ, তবে মেটা নলেজ আছে। আমাদের স্যার আচ্ছা, কম্পিউটার নিয়ে পড়া স্টুডেন্ট আছে, কিন্তু স্যার এখন আপাতত আমাদের মিটিং এ উপস্থিত নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মেটা নলেজ বোঝাতে গেলে দেখেন, আপনারা কম্পিউটারে প্রোগ্রামিং করেন, একটা বড় প্রোগ্রামিং এর ভিতরে সাব প্রোগ্রাম থাকে, সাব প্রোগ্রামের মধ্যে আবার একটা সাব প্রোগ্রাম থাকে। তেমনি করে এইটা এই যে নলেজ বিহাইন্ড নলেজ, এটাকে বলা হয় মেটা নলেজ। আমার শামসুল আলম স্যার খুব ভালো জানবেন, জিওগ্রাফিতে এগুলো খুবই ব্যবহার হয়। মনে করেন আপনার বাংলাদেশের ডেটা আছে, তার ভিতরে ডিভিশনের ডেটা আছে, তার ভিতরে ডিস্ট্রিক্টের ডেটা আছে, তার ভিতরে আপনার সাব ডিভিশনের মানে কি বলে উপজেলার ডেটা আছে, তারপরে তার নিচে ইউনিয়নের ডেটা আছে, তার নিচে ভিলেজের ডেটা আছে। আপনি যখন এই নলেজ গুলো করতে চান, নলেজ বিহাইন্ড নলেজ, এটাকে বলা হয় মেটা নলেজ। তো মোটামুটি মেটা নলেজ কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি একটা সিঙ্গেল জ্ঞান কিন্তু আর হবে না। আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে এই কথাটা বলি যে আমাদের যে জ্ঞান এখন আর ইউনি ডিরেকশনে চলছে না, এখন মাল্টি ডিরেকশন এক জায়গায় হতে হবে। সবাই সমন্বিতভাবে একসঙ্গে এই জ্ঞানগুলো লালন পালন করতে হবে, তবে আমরা ভবিষ্যতে উন্নতি করতে পারবো। কারণ মনে করেন যদি পরিসংখ্যান একসঙ্গে চলতে চায়, মনে করেন ম্যাথ একা চলতে চায়, পারবে না। ফিজিক্স কেমিস্ট্রি যদি বলে না আমি ম্যাথকে নেবো না, পরিসংখ্যানকে নেবো না, তো চলতে পারবে না। সবাই সম্মিলিতভাবে আমাদের এই জ্ঞানকে লালন পালন করতে হবে, তবেই আমরা এই জগতে বিজয়ী হতে পারবো। তবে আমি আবারও বলছি, এই জ্ঞানের মাধ্যমে আমরা আসলে মুক্তি পেতে চাই, এটাই আজকের সেমিনারের মূল বিষয়বস্তু। এখন মুক্তি আমি তো আগেই ব্যাখ্যা করেছি, এমানসিপিয়েশন আসলে জিনিসটা এক কথায় বলার বিষয় না। মানে আপনার অধিকার আপনি পেতে চান জ্ঞানের মাধ্যমে, কি করে হবে? মনে করেন আপনি বিচার বিভাগে গেলেন, বিচারকের জ্ঞানও আছে, বিচারকের দক্ষতা আছে, বিচারকের বৈশিষ্ট্য আছে, বিচারকের সমস্ত ধরনের কোয়ালিটি আছে, কিন্তু ওই একটা জায়গায় একটু দুর্বল, সেটা হলো ইথিক্যালি উনি বাধা আছে আরেক জায়গায়। তার মানে কি, আপনার এই জ্ঞান কিন্তু আপনার মুক্তি দিতে পারে নাই, সমাজকে মুক্তি দিতে পারে নাই। তার মানে এই জ্ঞানকে মুক্তি দিতে গেলে জ্ঞান যে রাস্তায় চলতে চায় কোনো বাধা দিলে হবে না। জ্ঞান চলতে চায় সেই রাস্তায় কেউ বাধা দিবে না, এই প্রত্যয়, এই সৎসাহস, এই আপনার এই সুযোগ, এই সুবিধা, এরকম সিস্টেম যদি আমাদের মহামান্য সরকার যদি দিতে পারে, তখনই কেবল এই আপনার জ্ঞানের মুক্তি ঘটবে। অন্যথায় আপনার এই মুক্তি ঘটার কোনো সুযোগ নাই। আপনি দেখেন, আপনি আজকে অফিস আদালতে আপনি 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 হলো যে কোনো ফাইল যদি নিয়ে দৌড়ান, আপনার হোঁচট খেতে হয়। কি জন্য হোঁচট খেতে হয় আপনারা সবাই জানেন, আমি বলতে চাচ্ছি না। কিন্তু আপনি কি বলতে পারবেন যে যারা হোঁচট খাওয়ায় এবং যারা খায় দুইজনেরই জ্ঞান নাই? আপনি তা বলতে পারবেন? দুইজনেরই জ্ঞান আছে, দুইজনেরই দক্ষতা আছে, দুইজনেরই কর্মদক্ষতা আছে, তাদের সবকিছু আছে,
কিন্তু ইথিক্যালি তারা দুর্বল। তারা হয়তো নিজের কি বলে ওইটা, নিজের নফসের কাছে তারা দুর্বল। দেখা যাচ্ছে ফাইলটা টাকা না হলে ছাড়ছে না। সুতরাং সবাই জানে যে এটা অনৈতিক। তার মানে কি, আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, আপনার কর্মপদ্ধতি বাধাগ্রস্ত হচ্ছে, আপনার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে, আপনার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে, আপনার যে ন্যায্য পাওনা সেটা বাধাগ্রস্ত হচ্ছে, আপনি পাচ্ছেন না, হিতে বিপরীত হচ্ছে, তাই না? তার জ্ঞান কিন্তু ছিল, সবার জ্ঞান আছে যে এইটা খারাপ এটা ভালো, কিন্তু সেই জ্ঞান কিন্তু আমাদের মুক্তি দিতে পারে নাই। যাই হোক, এই জায়গায় আমার অনেক স্লাইড ছিল, তা আমি ওটা দেখাতে পারলাম না, সময় অত্যন্ত কম। তবে আমি মনে করি আমাদের গর্ব, আজকে এই অনুষ্ঠান সার্থক। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবার স্যারকে মাথায় রাখি সবসময়। আর উনি সত্যি বিদগ্ধ পণ্ডিত। আর আমাদের অহংকার এই কারণে বলবো যে আমি যুদ্ধের সময় আমার বয়স 3-4 বছর ছিল, আমি যুদ্ধ অত ভালো বুঝি নাই, কিন্তু এখন তো বুঝি যে যুদ্ধ কি ছিল। আর সেই যুদ্ধে আমার স্যার, উনি বীর প্রতীক। আপনারা অনেকে হয়তো স্যারকে চেনেন, আবার অনেকে চেনেন না, এই জন্য কথাগুলো বলা। তো আপনাদেরও ভাগ্য ভালো, আমিও অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আমি এই অল্প সময়ে যে যতক্ষণ বললাম, আমি জানি আমার এই কথার মধ্যে অনেক ল্যাক আছে, আমি অনেক কিছু বলতে পারি নাই, কিন্তু আমি এইটুকু আশ্বস্ত যে আমার স্যার আছেন, বাকি কথা স্যারই বলে দেবেন। এই আশাবাদ, এই বিশ্বাস, আমার মনে হয় সময় আমি বেশি নিয়ে গেছি নাকি? হ্যাঁ, এই বিশ্বাস রেখেই আমি আমার কথা শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ বিশেষ করে। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। একটা কথা না বলে হয় না, এই আমার এই কম্পিউটার একটু ডিস্টার্ব হয়ে গেছে। আমি আমার ছেলের মোবাইল নিয়ে করছি তো, যার ফলে সামিউল ইসলাম নাইম চলে আসছে, সরি। এটা না, কোনো সমস্যা নাই, ইটস পারফেক্টলি অলরাইট। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ প্রফেসর থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ প্রফেসর আইয়ুব আলীকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা এখান থেকে একটা নতুন বিষয় শিখেছি, মেটা নলেজ। এবং আসলেই আমাদের জ্ঞানের মাধ্যমে মুক্তি বা জ্ঞান অর্জন করতে গেলে সবার আগে পরিবারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, সেটা আপনি বলেছেন। তো আমাদের পরিবারগুলোকে সবার আগে জ্ঞান অর্জন করতে হবে, এবং তার মাধ্যমেই পরবর্তী প্রজন্ম জ্ঞানের মাধ্যমে মুক্তি লাভ করবে। আমি এই পর্যায়ে বলবো যে আমাদের সাথে যুক্ত হয়েছেন লায়ন মামুনুর রশিদ, সেক্রেটারি লায়ন্স ক্লাব অফ রাজশাহী। উনি যুক্ত হয়েছেন। স্যার, আপনি শুনতে পাচ্ছেন? লায়ন মামুনুর রশিদ স্যার। আচ্ছা, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমিনুর রহমান রাসেল। প্রিয় আমিনুর রহমান রাসেল। সাবরিনা, জি স্যার। হ্যাং হয়ে যাচ্ছে, কিন্তু কুইক করতে হবে। সাবরিনা ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালাম। আমাকে যখন বলতে বললো তখন বলবো, এখন যে স্যারকে বলতে বলো, তারা কথা বলুক, আমরা একটু শুনি। স্যার, আপনি জয়েন করেছেন, পরিচয় পর্বের সময় আপনি ছিলেন না, এজন্য আমি পরবর্তীতে আবার পরিচয় করিয়ে আচ্ছা, দিলাম। আমি একটু বাই রোডে আছি, তারপরে জয়েন করছি, কারণ আমি লোভ সামলাতে পারি নাই যে আমার সদ্য স্যার রাজশাহী ইউনিভার্সিটির দুজন শিক্ষক আছেন, তাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি রাস্তায় থাকা অবস্থায় জয়েন করেছি। ধন্যবাদ। তুমি সেমিনারটা চালিয়ে নিয়ে যাও, আমি শুনছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা আমাদের সেই বক্তব্যে চলে যাব। আমাদের লাইন প্রফেসর শামসুল আলম স্যার, বীর প্রতীক, তিনি যদি আমাদেরকে কিছু বলতেন। ধন্যবাদ আজকের সেমিনারের স্নেহভাজন চেয়ারপারসন
উপস্থিত সম্মানিত লায়নবৃন্দ, আর আজকের এই সেমিনারের মূল আকর্ষণ, যিনি মূল বক্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের প্রফেসর ডক্টর আইয়ুব আলী, উপস্থিত স্নেহভাজন লিওবৃন্দ। আমি এত সম্বোধন করতে চেয়েছিলাম না, সময় কম নেয়ার জন্য। প্রথমেই আমি এই যিনি মূল বক্তব্য পেশ করলেন প্রফেসর আইয়ুব আলী সাহেব, তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি দুটি কারণে। একটি হচ্ছে যে তিনি বহুবার আমার সম্বন্ধে অনেক বিশেষণ ব্যবহার করেছেন, যেগুলো হয়তো সত্যিকার অর্থে আমার সঙ্গে যায় না। আর দ্বিতীয়ত হলো যে সত্যিকার অর্থে এতক্ষণ এই জ্ঞানী মুক্তি এই সম্পর্কিত অনেক জ্ঞানগর্ভ কথা শুনলাম প্রফেসর আইয়ুব আলীর কাছে। অনেক অনেক ধন্যবাদ। উনি যত বলেছেন আমার পক্ষে হয়তো এত বলা সম্ভব ছিল না, কেন আমি অত তাত্ত্বিকভাবে বিষয়টিকে চিন্তা করে দেখিনি। আমি আমার ব্যক্তিগত অনুভূতি থেকে আমি যা মনে করি আমি ঠিক সেটাই বলছি। সেটা হলো এই যে আমি দীর্ঘ জীবন শিক্ষকতা করেছি, প্রায় ৪৫ বছর। তো আমার ছাত্রদের বিদায় অনুষ্ঠানে আমি একটা কথা প্রায়শই বলতাম, সেই কথাটা একটুখানি বলেই আমি শুরু করতে চাচ্ছি আমার কথাটি। সেটা হচ্ছে, আমি এইরকম বলি যে আমরা যদি মহাকালের কথা চিন্তা করি, তাহলে মহাকালের প্রেক্ষিতে আমাদের জীবনকাল কতটুকু? আমাদের জীবনকাল মহাকালের প্রেক্ষিতে সেকেন্ডের লক্ষ কোটি, কত লক্ষ কোটি ভাগের এক ভাগ, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা হলো একদিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের চারিপাশে, আমি শুধু পৃথিবী বলবো না, আমি টোটাল আমাদের চারিপাশের কথা যদি বলি, তো এই জ্ঞান ভাণ্ডারও এত বিশাল যে আমাদের ওই সংক্ষিপ্ত সময়ে এই জ্ঞান ভাণ্ডারের লক্ষ কোটি ভাগের এক ভাগও অর্জন করা সম্ভব নয়। তাহলে কি আমরা সেই হীরক রাজার দেশের কথায় চলে যাব, যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই? তা আমি সেই প্রসঙ্গে বলি, আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে। আমি সেই প্রসঙ্গে বলি যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা চালিয়ে যাই। প্রফেসর আইয়ুব আলী সাহেব আমার নামের পূর্বে অনেক কিছুই যোগ করেছেন, পণ্ডিত এই সমস্ত বলে টলে। আমি সারা জীবনই মনে করি যে মানুষের সারাটা জীবন হচ্ছে শেখার সময়, জ্ঞান অর্জনের সময়, একদম জন্মের পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। তো কাজেই আমি এখনো মনে করি যে আমি একজন শিক্ষানবিশ। আর এই কথাটি আমি আমার ছাত্রদেরকেও বলতাম যে আমার চাইতে অনুজ আমার ছাত্র, তাদের কাছ থেকেও আমার শিখতে কোনো অসুবিধা নেই। জ্ঞান যে কারো কাছ থেকে নেওয়া যেতে পারে। যাই হোক, আমি এইভাবে শুরু করি যে আমাদের জন্ম হওয়ার পর থেকেই কিন্তু আমরা জ্ঞান লাভ করতে শুরু করি। এবং আমাদের দেশের একজন কথা সাহিত্যিক, যদিও তিনি বেসিক্যালি সম্ভবত গণিতের লোক, আইয়ুব আলী সাহেব হয়তো আমাকে সংশোধন করতে পারবেন, ডক্টর কাজী মোতাহার হোসেন, উনি বলেছিলেন এরকম যে
মানে আমাদের জন্ম দুইবার হয়, একটা হলো মাতৃগর্ভ থেকে, আর একটা হচ্ছে জ্ঞান গর্ভে। তো এখন প্রথম যদি আমরা দেখি আমরা কোথা থেকে জ্ঞান অর্জন করতে শুরু করি, এই পুঁথিপুস্তকের কথা না ধরেই আমি যদি বলি, তো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ, নাক, কান, জিহ্বা এবং ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা প্রথমে কিন্তু জ্ঞান লাভ করতে শুরু করি। কেননা আমি চোখে দেখি, দেখে আমি সেন্স করি, কানে শুনি, শুনে আমি সেন্স করি, জিহ্বায় স্বাদ নিয়ে আমি সেন্স করি, ত্বকে ফিল করি, সেখান থেকে আমি সেটা সেন্স করি। এভাবেই কিন্তু আমার প্রথম পর্যায়ের জ্ঞান লাভগুলি শুরু হয়। এরপরে যখন আমাদের বয়স বাড়তে থাকে, তখন আমরা শিক্ষার মাধ্যমে, পুঁথিপুস্তক থেকে জ্ঞান লাভের মাধ্যমে, কিংবা জ্ঞানী গুণীজনের পদাঙ্ক অনুসরণ করে নানাভাবে আমরা জ্ঞান লাভ করতে পারি। প্রফেসর আইয়ুব আলী সাহেব এই প্রসঙ্গে একটা কথা বলেছেন, ইথিক্যাল দিকটা, সেটা হলো একটা মূল দিক। আমাদের কিন্তু জ্ঞান অর্জনের ওই পঞ্চ ইন্দ্রিয়ের পরে যে বিষয়টি আসে, যদি সোর্সটা আমরা বলি বা উৎসটা বলি বা সূত্রটা বলি, তাহলে সেটা হচ্ছে সেই নৈতিকতার দিক। আমরা যে জ্ঞান লাভ করলাম সেটাকে আমাদের নৈতিকতা বোধ দিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ না করতে পারি, তাহলে ওই জ্ঞান লাভ করা আমাদের জন্য কখনোই অর্থবহ হবে না। এবং আমি সেই কারণে একটি কথা সবসময় বলে থাকি, যে শিক্ষা লাভ করে বা জ্ঞান লাভ করে যদি আমরা জ্ঞানদীপ্ত না হতে পারি, জ্ঞান যদি আমার মনকে আলোকিত না করতে পারে, তাহলে সেই জ্ঞান অর্জন কোনোদিনই মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। তো নৈতিকতার দিকটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই প্রসঙ্গে আমি আইয়ুব আলী সাহেব আরো একটা কথা বলেছেন অধিকার প্রসঙ্গে, যে একটা উদাহরণ আমি টানবো, কেননা এখানে লিওর যারা উপস্থিত আছেন তাদের বয়স কম, তাদের হয়তো স্মরণ আছে কিনা আমি জানি না। আজ থেকে প্রায় 2 দশক আগে সিঙ্গাপুরে একটি ঘটনা ঘটেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন 17 বছরের নাগরিক, তাকে সিঙ্গাপুরে একটা দণ্ড দেওয়া হয়েছিল। তার অপরাধ ছিল পার্কিং লটের গাড়িতে রং চিটানো গাড়িতে। সেই জন্য সিঙ্গাপুরে কিন্তু এখনো এই দণ্ড আছে, সেটা হচ্ছে বেত্রাঘাত। তাকে 6টি বেত্রাঘাতের আদেশ দেওয়া হয়। তখন জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং বিশ্বের অনেক নেতৃবৃন্দ, যেহেতু তার বয়স 17, সে প্রাপ্তবয়স্ক নয়, এই দণ্ড সে সহ্য করতে পারবে না, দণ্ড মওকুফের জন্য আবেদন জানানো হয়েছিল সিঙ্গাপুরের প্রেসিডেন্টের কাছে। তো যাই হোক, সকালের আবেদন শুনে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট সেই দণ্ড 6টা থেকে 4টাতে হ্রাস করে নিয়ে এসেছিলেন, এবং এসে উনি বলেছিলেন যে অধিকার রক্ষার জন্য আমার দেশের এই দণ্ড প্রচলিত আছে, কেন অন্যের অধিকার যাতে সংরক্ষিত থাকে, কেউ যেন সেটা হরণ না করতে পারে, নষ্ট না করতে পারে, সেই জন্য আমার দেশে আইন বলবৎ আছে, এবং সে আইন এখনো বলবৎ আছে। তো যাই হোক, এটা বললাম যে জানার জন্য। এখন আমরা এই যদি দেখি যে শিক্ষা লাভ করে বা নেটে যে জ্ঞান লাভ করব, সেগুলোকে যদি আমরা
আমাদের নৈতিকতা দিয়ে বিচার বিশ্লেষণ না করতে পারি, তাহলে আমরা কিছুই করতে পারবো না। আর আজকের এই শিরোনামের সাথে আমি একটু যোগ করতে চাই, সেটা হলো যে জ্ঞানী মুক্তি এর আগে হওয়া উচিত জ্ঞানী শক্তি। জ্ঞানী শক্তি, জ্ঞানী মুক্তি। যেহেতু জ্ঞানী শক্তি, সেই জন্য জ্ঞানী দিতে পারে মুক্তি। এবং যে জাতির জ্ঞান যত বেশি, সেই জাতি তত মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। এবং যে জাতি জ্ঞানকে যত বেশি মানুষের কল্যাণে ব্যবহার করতে পেরেছে, সেই জাতি তত উন্নতি করতে পেরেছে। সুতরাং আমরা তাত্ত্বিকভাবে আলোচনায় না গিয়ে সাধারণভাবে বলি, আমি যে জ্ঞান অর্জন করব, আমার অর্জনের যে প্রক্রিয়াটা আছে তার মধ্যে শিক্ষাটাও একটি প্রক্রিয়া। সেই প্রসঙ্গে প্রফেসর আইয়ুব আলী সাহেব দক্ষতার প্রসঙ্গও বলেছেন। হ্যাঁ, অবশ্যই দক্ষতাটা হবে জ্ঞান নির্ভর দক্ষতা। এখন এই জ্ঞান নির্ভর দক্ষতাকে যখন আমরা মানুষের কল্যাণে ব্যবহার করতে পারবো, তখনই আমাদের মুক্তি আসবে। আর এই প্রসঙ্গত আমি বলতে চাই যে আমরা অনেক সেমিনার, সভা সমিতি করি। যেমন যখন আমাকে এই আমন্ত্রণটি জানানো হয় জাস্ট কয়েকদিন আগে, তখন আমি বলেছিলাম এই আমাদের আজকের চেয়ারপারসনকে যে আমরা যা কিছু শিখি তা কি বাস্তবে আমরা প্রতিপালিত করি? সেই প্রসঙ্গে আমি কতগুলো উদাহরণও তাকে দিয়েছিলাম। আমরা কখনোই করি না। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে বলি যে আমরা নিজেরা কখনো নিজেদেরকে জ্ঞানদীপ্ত বলে বা জ্ঞানী বলে দাবি করতে পারবো না। আমি বলি আমরা হলাম সার্টিফিকেটধারী। মানে আমরা একটা লেভেল অফ এডুকেশন অ্যাটেন্ড করেছি, যেটা দিয়ে হয়তো মানুষ আমার জ্ঞানকে বিচার করতে পারে। তো এই প্রসঙ্গে আরেকটু বলি, আমার সন্তানদেরকে আমি সবসময় বলতাম যে তোমাকে সবসময় স্মরণ রাখতে হবে যে তুমি যে লেভেল অফ এডুকেশন অ্যাচিভ করতেছো, তোমার পারিপার্শ্বিক জ্ঞান সেই লেভেলে যেতে হবে। অর্থাৎ আমি যদি মাস্টার্স ডিগ্রি নিই, তাহলে আমার সারাউন্ডিং নলেজ, সারাউন্ডিং মানে থিংস হুইচ সারাউন্ডস মি, সেই নলেজও হতে হবে ওর সমপর্যায়ের। তবে আমি হয়তো বলতে পারবো যে আমি জ্ঞান লাভ করছি। এখন অন্য আরেকটু প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে আমরা জানি যে আরবিতে এলেম শব্দের অর্থ জ্ঞান, আর এই এলেম অর্জনকারীকে আমরা বলি আলেম। আইয়ুব আলী সাহেব আমার চেয়ে এই বিষয়ে আরো বেশি জ্ঞান রাখেন, বলতে পারবেন। তো আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে যে ধর্মীয় শাস্ত্রে যাদের জ্ঞান রয়েছে আমরা তাদেরকে আলেম বলি। কিন্তু আলেম বলতে শুধু তাদেরকেই আমরা বোঝাবো না। আলেম বলতে আমরা সমস্ত বিষয়ে যারা, মানে বিভিন্ন বিষয়ে যারা পণ্ডিত বা জ্ঞানী, তাদেরকে আমরা সেই বিষয়ের জ্ঞানী বলতে পারবো বা আলেম বলতে পারবো। যেমন প্রফেসর আইয়ুব আলীকে আমি বলতে পারি তিনি পরিসংখ্যান বিদ্যার আলেম। এরকম কথাটি আমি বললাম এই জন্য যে এত দীর্ঘ বক্তৃতা করা সম্ভব নয়। আল্লাহ পাক সত্যি কথা বলতে গেলে আমাদের কোরআনে কারিমে তার বিভিন্ন ইয়েতে, সূরাতে, বিভিন্ন আয়াতে তা জ্ঞান অর্জনের কথা বলা আছে, বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জনের কথা, বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জনের কথা বলা আছে। এই কারণে আরো বলা আছে যদি আমরা সকল বিষয়ের জ্ঞান না অর্জন করতে পারি, একজন ব্যক্তি কিন্তু পারবে না
মানে ডিফারেন্ট ব্যক্তি, মানে বহু বিষয়ের আলেম। তা না হলে মহান আল্লাহ তাআলার সৃষ্টির যে বিশালত্ব, বিশাল জ্ঞান ভান্ডার, সেই জ্ঞান ভান্ডারের আমরা সামান্য জানতে পারবো না। সত্যি কথা বলতে গেলে তার সৃষ্টি বিশাল, এবং মানুষ যতই জানে ততই অবাক হয়, যতই জানে তত অবাক হয়। এবং এ প্রসঙ্গে আমি বলি যে আমার মনে হয় যে মানুষের জীবনকাল শেষ হয়ে যাবে, মানে সব একেবারে শেষ পর্যায়ে, তবুও মহান আল্লাহ তাআলার সৃষ্টির বিশালত্ব, মানে বিশালত্ব বলতে আমি বিশাল জ্ঞান বোঝাচ্ছি, তা অর্জন করা সম্ভব হবে না। তবে আমাদের সীমিত পর্যায়ে আমাদের জীবন জীবিকার জন্য, আমাদের সমাজকে কল্যাণকর, মানুষের জন্য কল্যাণকর, আল্লাহর সৃষ্টির জন্য কল্যাণকর করার জন্য আমরা যদি জ্ঞানকে ব্যবহার করতে পারি, তাহলেই আমাদের মুক্তি আসবে। অর্থাৎ জ্ঞানকে আমরা কল্যাণের কাজে ব্যবহার করলে আমাদের মুক্তি আসবে। এটা আমার মনে হয় আর বিশদ বোধহয় ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। তো আমার আসলে বেশি বক্তৃতা দেওয়ার কথা নয়, আমার মূল বক্তার বিষয় নিয়েই ওনার বক্তব্যের উপরে আলোচনা করার কথা। তো উনি যত বিষয় কভার করেছেন তত বিষয় কভার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি তার দুটো কথা নোট ডাউন করেছিলাম, একটা বোধহয় স্কিল আর একটা হলো ইথিক্যাল দিকটা। অ্যানাদার থিং ইজ রেসপন্সিবিলিটি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেসপন্সিবিলিটি, আমি যদি সত্যিকার জ্ঞানী হই তাহলে আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন হব, আর আমার দায়িত্ব সম্পর্কে আমি সচেতন হলেই মানুষের কল্যাণ করতে পারব। আমি এই প্রসঙ্গে একটা কথা প্রায়শই বলে থাকি যে আমরা একটা কথা বলতে খুব ভালোবাসি, সেটা হচ্ছে ক্ষমতা। আমি বলি না, কখনোই ক্ষমতা নয়, দায়িত্ব। এটা হচ্ছে দায়িত্ব। আমার ক্ষমতা বলতে হচ্ছে আমার উপর ন্যস্ত দায়িত্ব। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করাটাই হচ্ছে আমার কাজ। তাহলেই আমি কল্যাণকর কিছু করতে পারি, তাহলেই আমি মনে হয় দেশ, সমাজ, জাতিকে মুক্তি দিতে পারি, সেই পথে আসতে পারি মুক্তি। কিন্তু ঠিক ওই আমার ক্লাসের লেকচারের মতো বা আমার একটা লেভেলের সার্টিফিকেট অর্জনের জন্য যে শিক্ষা আমি সমাপ্ত করলাম, করে আমি আমার জীবিকার জন্য একটা কর্মে নিয়োজিত হলাম, নিয়োজিত হওয়ার পরেই আমি যে জ্ঞান লাভ করেছি তার যথার্থ প্রয়োগ, অর্থাৎ কল্যাণকর কাজে প্রয়োগের কথাটা আমার কতখানি মনে থাকবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন এই বিশাল জ্ঞান ভান্ডার প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য ইতি টানবো। সেটা হচ্ছে যে বহুকাল আগে এক দেশের রাজা, তিনি জানতে চাইলেন যে পৃথিবীর উল্লেখযোগ্য ঘটনাগুলো কি। তো পণ্ডিতরা তখন বলল, ঠিক আছে, আপনাকে আমরা লিখে জানাচ্ছি। তো তারা লিখে কয়েক গাড়ি বোঝাই, তখনকার আমলে রথ বোঝাই, সেই মানে তাদের যে লিখিত ইয়েগুলো পুস্তক আকারে, সেগুলো নিয়ে আসলো রাজার কাছে। তখন রাজা বলল যে আমার তো জীবন প্রায় শেষ প্রান্তে, এত পড়ে দেখার আমার সময় নাই, এটাকে প্রেসাইজ করো। আবার পণ্ডিতরা লেগে গেল প্রিসাইজ করতে, যে মূল ঘটনাগুলি কি। প্রিসাইজ করে তারা একটা গাড়িতে করে আনলো। রাজা বলল, এটাও আমার দেখার সময় নেই, আরো প্রিসাইজ করো। তখন প্রিসাইজ করে নিয়ে আসা হলো একটা ভলিউমে, একটি খণ্ডে। তখন রাজা প্রায় অন্তিম শয়নে। সেই সময় একজন সাধারণ লোক রাজাকে বললেন, রাজা মশাই, এই তো হচ্ছে পৃথিবীর
সবচেয়ে বড় ঘটনা আর মূল ঘটনা, সেটা হচ্ছে আসা আর যাওয়া। পৃথিবীতে আমি এসেছি, আমি চলে যাব। এই আসা এবং যাওয়ার মাঝে আমাদের যেটুকু সময় আছে, সেই সময়টুকু যদি আমরা সত্যিকার অর্থে জ্ঞান লাভের যতগুলো পন্থা আছে সেগুলোকে অবলম্বন করে আমাদেরকে জ্ঞানোদীপ্ত করি, অর্থাৎ মনকে আলোকিত করে সমাজের, দেশের, জাতির কল্যাণে ব্যবহার করতে পারি, তাহলেই আমাদের মুক্তি আসবে। সকলকে ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর শামসুল আলম স্যারকে। আপনি যে কথাটি বলেছেন যে এখনকার সময়ে আমরা সার্টিফিকেটের পেছনে ছুটি, আমরা আসলে মূল যে জ্ঞান, সেই জ্ঞান অর্জনের চেষ্টা করি না। এক একজনের কাছে হয়তো বা 20টা 25টা করে সার্টিফিকেট, কিন্তু আসলেই কি সে জ্ঞানী, আসলেই সে কি জ্ঞান অর্জন করতে পারছে, সেই বিষয়টা নিয়ে অবশ্যই সবসময়ই প্রশ্ন থেকে যায়। আপনি খুব ছোট্ট একটা বক্তৃতা দিয়েছেন, কিন্তু সেখান থেকেও সেটার গভীরে আমরা যেতে পেরেছি কতটুকু আমরা জানি না, তবে সেটা নিয়ে অনেক চিন্তা করার বিষয়। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ আমাদেরকে আরো ভাবতে হবে, হয়তো বা সারা রাত ভেবে আমরা সেটার অর্থ মানে অনুধাবন করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সেমিনারে আসার জন্য এবং আমাদেরকে কিছু সময় এবং আপনার যে এত মূল্যবান বক্তব্য সেগুলো দেওয়ার জন্য। আজকে এই মুহূর্তে শারমিন, আমি না বলেছিলাম আপনাদেরকে যে স্যারের কথা শুনলে আপনার হলো মন জুড়িয়ে যাবে। কারণ হচ্ছে যে আমরা যখন স্যারকে এরকম ধরতাম আমাদের ইউনিভার্সিটিতে, স্যারের কথা যখন শুনতাম আমরা একদম মনোমুগ্ধকর হয়ে পড়তাম, বুঝতে পারছেন? তারপরে দেখেন অল্প সময়ে আমি যা বলেছি তার চেয়ে অঢেল বেশি বলেছেন আমার স্যার। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, এটা মানে না, আপনাকে এত বিনয়ী হওয়ার জন্য আবারও ধন্যবাদ দিচ্ছি। তবে আমার একটু অবজেকশন আছে স্যার, আপনি আরেকটু সময় বেশি বলতে আমরা আরেকটু কৃতার্থ হতাম। অনেক ধন্যবাদ স্যার। না, ঠিকই আছে, বেশি সময় নেওয়া উচিত না। আসলে আমরা এত সময় যদি এখানে এনগেজ করে রাখি তো আমাদের তো আরো দৈনন্দিন কাজকর্ম আছে। যেমন ধরুন আমার ফোন আসতেছে, আই ক্যানট রিসিভ দোজ ফোন কলস ডিউরিং দিস টাইমস, তাই কিনা? শুরু হওয়ার আগে আমার এক ফ্রেন্ড ফোন করেছে, আমি বলছি আই এম সরি, আলহামদুলিল্লাহ খালি এটুকু বলেছি যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমার সাথে এখন কথা বলতে পারছি না। ইটস অল রাইট। আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমি এমন কিছু বেশি কথা বলিনি। থ্যাংক ইউ স্যার, আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এখন চলে যাব। আজকে আমাদের স্পেশাল গেস্ট লিও আমিনুর রহমান রাসেল, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এখানে উপস্থিত আছে। তার কাছে আমরা কিছু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত কিনোট স্পিকার, লায়ন্স ক্লাব অফ রাজশাহী প্রেসিডেন্ট এবং লিও ক্লাব রাজশাহী মেট্রোপলিটন প্রেসিডেন্ট এবং সম্মানিত লিও বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী মেট্রোপলিটন লিও ক্লাবের সকল সদস্যকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আপনাদের এই প্রোগ্রামটি খুবই সুন্দর। আমাদের মাননীয় জেলা গভর্নর ম্যাডাম তামিমা জহির ম্যাডামের কল, ইমানসিপেশন থ্রু নলেজ, জ্ঞানের মুক্তির আলোকে সেমিনার আয়োজন করেছেন। আমি আন্তরিকভাবে নিজেকে ধন্য মনে করছি এখানে উপস্থিত হতে পারে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, আমি একটি মিটিং এ আছি, তো আমি আসলে বেশি কথা বলতে পারবো না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের যে ম্যাডাম কলটি দিয়েছেন, ইমানসিপেশন থ্রু নলেজ, জ্ঞানের মুক্তি, এই জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ধরনের মুক্তি লাভ করতে পারি। এই মুক্তিটা আমরা এই জ্ঞানটা আমরা আমাদের পরিবার থেকে অর্জন করতে পারি, আমাদের স্কুল কলেজ, আমাদের ভার্সিটি লাইফ, আমাদের লিউইজম, সর্বক্ষেত্র থেকে আমরা আমাদের এই জ্ঞানটা অর্জন করতে পারি।
হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এখানে একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবছর আমাদের ম্যাডাম মাননীয় জেলা গভর্নর যে কলটি দিয়েছেন, এছাড়াও তিনি এই যে ডিজিট কল ইমানসিপেশন ফর নলেজ এর উপর ম্যাডাম কার্যক্রম পরিচালনা করতে বলেছেন। এছাড়া আমাদের ম্যাডামের আরো বেশ কিছু কল আছেন, গভর্নরের থিম আছেন, তার উপরও ম্যাডাম আমাদেরকে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য যে এই কলের পাশাপাশিও তিনি কাজ করতে বলেছেন, ডায়াবেটিস টেস্ট করার জন্য বলেছেন লিওদেরকে এবং লায়ন্সদেরকে। সেই সাথে সাথে ম্যাডাম প্রতিটা ক্লাবকে আহ্বান জানিয়েছেন যে ফ্রি ক্যাটারাক্ট সার্জারি করার জন্য, আইসাইট টেস্টিং প্রোগ্রামগুলো করার জন্য। সেই সাথে সাথে তার অন্যান্য গভর্নর গোল আছে, যেগুলো হচ্ছে যে হাঙ্গার ফুড ট্রি প্লান্টেশন। ইতিমধ্যেই এই রাজশাহী মেট্রোপলিটন ক্লাব আমার দেখা বেশ কয়েকটি প্রোগ্রাম পরিচালনা করেছেন, ট্রি প্লান্টেশন করেছেন, তারা রিলিফ দিয়েছেন। এটা আসলে খুব ভালো লেগেছে আমার দেখে। আর ম্যাডামের আরেকটি গোল আছে যে ইরিগেশন ফর অল, ২,৫০০ ছাত্রছাত্রীর মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করার জন্য, এবং ম্যাডাম বেশ কিছু পার্মানেন্ট প্রজেক্ট আছে সেগুলোতে হাতে নেবেন। আমি আশা করছি যে এই রাজশাহী মেট্রোপলিটন ক্লাব তাদের নিজস্ব ক্লাবের সার্ভিস প্রোগ্রাম ছাড়াও মাননীয় জেলা গভর্নরের যে গোল আছে, যে কল আছে, সেগুলো নিয়ে কাজ করবে। আর বিগত দিনের তুলনায় আমি দেখেছি এবছর রাজশাহী মেট্রোপলিটন ক্লাব প্রথমেই অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন। আমি আন্তরিকভাবে রাজশাহী মেট্রোপলিটন নিউ ক্লাবের প্রেসিডেন্ট এবং সকল সদস্যকে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আর আসলে বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা ফিজিক্যালি কোনো প্রোগ্রাম করতে পারছি না, আমাদের জেলার পক্ষ থেকে আমরা সশরীরে উপস্থিত হতে পারছি না। আমি রাজশাহী লিওদেরকে বলছি যে আগামী মাসে আমাদের ফার্স্ট কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন সে আশা ব্যক্ত করে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ লিও আমিনুর রহমান রাসেল। সাবরিন, আমি 1 মিনিট সময় নেব। জি স্যার। বলবো? জি স্যার, অবশ্যই বলুন। ধন্যবাদ। আজকে স্যার এবার মনে হয় আপনারই কথা বলার কথা, এমনিতে জি স্যার, আপনার কাছেই আমি আসছিলাম। আপনারই কথা। আচ্ছা, ধন্যবাদ। সময় নেই না। আজকের এই জুম মিটিং এর চেয়ারপারসন, পাশাপাশি সবচেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি যে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষককে আমি আজকে তাদের সামনে কিছু বলতে চাচ্ছি। যে আজকে আমাদের মূল বিষয় ছিল, সেমিনার হচ্ছে ইমানসিপেশন থ্রু নলেজ, জ্ঞানী মুক্তি। আসলে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি, আমি সরাসরি সাবজেক্টে চলে গেলাম, আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি বা আমাদের লায়ন ডিস্ট্রিক্ট ডিজি মহোদয়, ডিস্ট্রিক্ট গভর্নর মহোদয় যে কলটা দিয়েছেন, এই কলটার উদ্দেশ্যটা কি? যে জ্ঞানী মুক্তি। আমার শ্রদ্ধ স্যার আয়ুব আলী স্যার এবং আমার অত্যন্ত পরম শ্রদ্ধ ভাজন স্যার বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক থিওরিটিক্যালি বিষয়টা বলেছেন। আসলে অ্যাজ এ লিও ছিলাম আমি এবং বর্তমানে রাজশাহী লায়ন্স ক্লাবের সেক্রেটারি, যে আমাদের এই কলটার যে মূল বিষয় সেটা হয়তো আমরা যেটা বুঝি বা আমি যেটা বুঝতে পেরেছি, যে আমি জ্ঞানী হলাম। আমার মনে হয় আমি যদি নিজে জ্ঞানী হই তাহলে আমার কষ্টটা আরো বেড়ে যাবে যদি সমাজের অন্যরা জ্ঞান না পায়। অতএব আমাদের স্যাররা আমাদের যা বললেন যে আমাদেরকে জ্ঞানী হতে হবে, পাশাপাশি এই জ্ঞানটা যারা সমাজের অবহেলিত মানুষ বা শিক্ষাটা বা জ্ঞানটা নিতে পারে না, সেই জ্ঞানটা তাদের মাঝে বিলিয়ে দিতে হবে। আমাদের রাজশাহী লায়ন্স ক্লাবের মেইন প্রজেক্ট যেটা ইয়ুথ ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেটা হচ্ছে রাজশাহী মেট্রোপলিটন লিও ক্লাব। এবং আমি মনে করি আমাদের রাজশাহী মেট্রোপলিটন লিও ক্লাবরা আজকের সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয়টার যে মূল থিমটা তারা বুঝতে পারবে, যে আমি নিজে জ্ঞানী হব, পাশাপাশি এই জ্ঞানটা আমি আমার আশেপাশে যারা জ্ঞান পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না, তাদেরকে সুযোগটা করে দেব। এবং এটাই মনে হয় আমাদের ডিজি মহোদয়ের কল। তো ধন্যবাদ স্যার, আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। এবং আমার লায়ন প্রেসিডেন্ট লায়ন ডাক্তার লায়ন কাউসার আছেন, পাশাপাশি অনেক লায়ন আছেন, তাদেরকে ধন্যবাদ এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মামুনুর রশিদ স্যারকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। সাবরিনা,
জি স্যার। জাস্ট হাফ মিনিট। জি স্যার। থ্যাংক ইউ লায়ন মামুন। এই কথা আমি এখানে উল্লেখ করিনি, তবে নলেজ ইজ ফর ডিসিমিনেশন, জ্ঞান বিতরণের জন্য, নিজের মধ্যে রেখে দেওয়ার জন্য নয়। জি স্যার, জি স্যার। That's the স্যার thing. আপনি বলেছেন, কিন্তু আমি অ্যাজ এ জেনারেল, আপনি তো স্যার না আমি একেবারে না, সেটা সত্য। সাধারণ আমি ওইভাবে হয়তো ওই কথাটা বলিনি, কিন্তু আমার স্টুডেন্টদেরকে অলওয়েজ বলি, মানুষকে বলি যে জ্ঞান বিতরণের জন্য, নিজের মধ্যে রেখে দেওয়ার জন্য নয়। যেমন অনেক মানুষ বলে না, কথা বলতে গেলেই অনেক মানুষ বলে যে জ্ঞান দিতে এসো না। সেই জন্য বলেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার আমি বলি স্যার, স্যার কিছু বলবেন? না, কেউ যদি কোনো প্রশ্ন করে তখন বলবো, এখন আর বলবো না। আচ্ছা, নেক্সট চেয়ারপারসন বলেন, আপনি শুরু করেন। স্যার ধন্যবাদ। জ্ঞান আসলে আমরা বিতরণ করব, আর আপনাদের কাছ থেকেই সেটা শিখছি যে কিভাবে বিতরণ করতে হবে এবং কিভাবে অর্জন করতে হবে। আগে অর্জন করব, তারপর বিতরণ করব। তো আমি এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের কথা বক্তাদের কথা চলাকালীন সময় আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের লিও ডিস্ট্রিক্ট সেক্রেটারি শুভ দে সরকার। উনি এখানে উপস্থিত আছেন। আর শুভ দে সরকার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা সাবরিনা, আমি কি একটু ক্ষমা চেয়ে নিতে পারি? জি আমি স্যার। কি মিটিং থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি কথা বলছি না। সুব্রত সরকার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা জি আমি হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি। জি সুব্রত সরকার। রাজশাহীর সবাইকে অভিনন্দন আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং প্রধান অতিথি বিশেষ সহ সকল স্যারদেরকে ধন্যবাদ যে রাজশাহীর সকল লিওদের পাশে সবসময় ছিলেন। স্যাররা এত সুন্দর আমাদেরকে বক্তব্য বা এত সুন্দর জ্ঞানমূলক কথা বললেন, স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রোগ্রামের সভাপতি, রাজশাহী মেট্রোপলিটন সভাপতি, আপনাকে অভিনন্দন। প্রোগ্রামের চেয়ারম্যান, আপনাকেও ধন্যবাদ আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আগামীতে আমরা ইনশাআল্লাহ রাজশাহীর আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখতে পারবো, এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাই। ধন্যবাদ লিও শুভ দে সরকারকে। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের রিজনাল ডিরেক্টর লিও খালেদ মিরাজ। আপনি যদি একটু অনুভূতি শেয়ার করেন। ধন্যবাদ প্রোগ্রাম সঞ্চালক, এবং ধন্যবাদ সকল স্টারদের, শ্রদ্ধাভাজন স্যার এবং স্নেহের লিওরা এত সুন্দর একটা আয়োজন করেছে। আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে এবং আপনাদের এই প্রোগ্রামটি যারা লিওরা দেখছে তারা তাদের যে সুযোগটা করে দিয়েছেন, বিভিন্ন ক্লাব এবং বাংলাদেশের বিভিন্ন লিও এবং লায়নদের যেই অপরচুনিটিটা করে দিয়েছেন, এই জন্য আমি আসলে আমার মন থেকে আন্তরিকভাবে অভিনন্দন। আমার দেখা এ বছরে আপনারা এই প্রথম এই কাজটি করেছেন, এবং আমি আসলে আনন্দিত যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা এত সুন্দর একটি প্রোগ্রাম, এবং বিশেষ করে আমাদের যেই গুণীজন যেই দুইজন স্যার বক্তব্য দিলেন, তাদের বক্তব্যের যে প্রতিটি কথাগুলো ছিল আমাদের জন্য আসলেই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। এবং আমরা আমাদের যেই জেলা গভর্নর, মাননীয় জেলা গভর্নরের যে কল ইমানসিপেশন থ্রু নলেজ, সেই ধারাবাহিকতায় যে তথ্যগুলো আমরা পেলাম, আমরা আমাদের ভবিষ্যৎ চলার পথে এগুলো অনেক কাজে দেবে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লিও খালেদ মিরাজকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লিও ক্লাব অফ রাজশাহী মেট্রোপলিটনের আইপিপি লিও আব্দুল হামিদ। আপনি যদি কিছু বলতেন।
ধন্যবাদ সঞ্চালক আমাকে সুযোগ দেওয়ার জন্য কিছু বলার জন্য। আমি আসলে এত গুণী ব্যক্তিত্ব তাদের মাঝে কথা বলার সাহসই আমার হবে না। তারপর আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করব। গতকালকে আমাদের আজকে যে টাইটেলটা, মানে আমাদের সেমিনার টাইটেল ইমানসিপেশন থ্রু নলেজ, জ্ঞানে মুক্তি। গতকালকে আমার পাশের পাড়ার এক দাদু বলে ডাকি, আমার ঠিক পাশের, আমার বাড়ির সামনের বাড়ি দাদু, দাদিমা হচ্ছে স্ট্রোক করছে, অ্যাম্বুলেন্সে তুলতে যাচ্ছে আর কি। অ্যাম্বুলেন্সে তুলতে গিয়ে ওই দাদা ভাইও তুলতে যাচ্ছিল, তো পায়ের তলায় ছোট্ট একটা সাপ তাকে কামড়ায়। ছোট্ট একটা সাপ যখন কামড়ায়, আমরা তখনই ওখানেই ছিলাম। তো আমি মাগরিবের নামাজ পড়ে যখন যাচ্ছি তখন দেখে খুব একটা ভিড়, ছোট্ট একটা সাপ কামড়াইছে। দাদু ভাই ওই সাপটা কামড়ার পরে ওই পা দিয়ে পিষে দিছে সাপটা। সাপ যেহেতু কামড়াইছে, পরবর্তীতে ওই তখনই হাঁটু পর্যন্ত বাধা হয়েছে। বাঁধার পরে আমরা যখন বললাম যে অ্যান্টিভেনম দিলেই হয়তো ঠিক হয়ে যাবে, আমরা কয়েকজন যারা শিক্ষিত বা আমরা এলাকার যারা আছি তারা আমরা বললাম যে এটাকে অ্যান্টিভেনম বা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত পাঠানো হোক, একটা অ্যান্টিভেনম দিলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক তার ছেলেরা বা গ্রামের মানুষজন বললো না না, এটার দরকার না, ওঝা ডাকা হোক, ওঝা আসলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। তারা আসলে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যান্টিভেনমে বিশ্বাসী নয়, তারা যতটা বিশ্বাসী ওঝাতে। তারপর যখন আমাদের কথা ধোপে টিকলো না, আমি একটু চলে আসলাম। যখন এশার নামাজ পড়তে বের হই তখন দেখা যাচ্ছে ওঝা গান গেয়ে বিষ নামাচ্ছে। এই কাজটা চললো রাত্রি 11টা পর্যন্ত। চলার পরে 11টার দিকে ওঝা ডিক্লেয়ার করলো যে সমস্ত বিষ নেমে গেছে, এখন রোগীকে ঘরে নিয়ে যেতে পারে। ঠিক রাত 12টার দিকে শুনলাম ওই দাদু ভাই মারা গেছে। কান্নাকাটির আওয়াজ আসলে শুনলাম মারা গেছে। তো জ্ঞানী যখন মুক্তি, আমাদের সমাজে এরকম ধরনের অনেক কুসংস্কার আছে, অনেক এই যে ব্যাপারগুলো আছে, আমাদের যদি আসল এই ব্যাপারগুলো জ্ঞানগুলো থাকতো, আমরা লিওরা, আমরা প্রত্যেকে আমরা নিজেদের জায়গা থেকে যদি আমাদের জ্ঞানটাকে বিতরণ করতে পারতাম, এই কুসংস্কারগুলোকে দূর করতে পারতাম, তবে সত্যিকার অর্থে আজকের টাইটেলটাকে আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ বিতরণ করতে পারতাম। তো আমার কাল থেকে খুবই মন খারাপ যে আমি একজন সচেতন মানুষ হিসেবে এই কাজটা করতে পারি না। তো আমি কনফারেন্সের মাধ্যমে সবাইকে বলতে চাই, আপনারা আপনাদের পাশে যে যেখানে আছে, আপনার যতটুকু জ্ঞান আছে, আপনি সেই জ্ঞানটাও কাজে লেগে একটা সমাজের বাস্তবতামূলক ভালো কাজ করেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লিও আব্দুল হামিদকে। আপনার অভিজ্ঞতার মাধ্যমে আমরা শিখতে পারবো এবং লিওরা শিখবে, এটাই আশা করি। এই পর্যায়ে আমি চলে যাব আমাদের সকলের প্রিয় লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন কাউসার আলীর কাছে। স্যার, আপনি যদি কিছু বলতেন ইমানসিপেশন থ্রু নলেজের উপর। স্যার, আপনার মাইক্রোফোন মিউট করা আছে, আপনি আনমিউট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছি, বাট আমাদের যে গভর্নর ম্যাডামের যে কলটা, সেই কলের উপরে যেহেতু আমাদের শ্রদ্ধেয় প্রফেসর আইয়ুব স্যার, শ্রদ্ধেয় প্রফেসর শামসুল আলম স্যার বলেছেন, তারপরে আমার আর কথা বলার মতো ধৃষ্টতা আমি দেখাবো না বা আমার হওয়া উচিত না, কারণ ওনারা এত জ্ঞানী এবং ওনাদের জ্ঞানের পরিধিগুলো ওনারা সুন্দরভাবে মানুষের মাধ্যমে বিতরণ করেন। যত বেশি ওনারা বিতরণ করবেন তত বেশি ওনারা আরো জ্ঞান অর্জিত হবেন, এটা তো অবশ্যই একদম নির্মম সত্য কথা। তবে এর মধ্যে আমি শামসুল আলম স্যারের একটা কথাকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে নলেজটা আমি গ্যাদার করবো, বাট তার সাথে সাথে যদি আমার রেসপন্সিবিলিটি না আসে তাহলে ওই নলেজটা ইউজলেস হয়ে যাবে। কারণ আমাদের পবিত্র কোরআনেই আছে যে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জ্ঞান আহরণ করো। জ্ঞান আহরণ করলেই হবে না, সেটাকে আবার সমবন্টন করতে হবে, সেটা ফর হিউম্যানিটেরিয়ান সার্ভিস, ফর প্রকৃতি, মানে ফর দ্য নেচার, ফর দ্য ক্রিয়েচার, ফর এভরিথিং, ফর এভরিওয়্যার। এই জন্যই আমরা জ্ঞানী হব, সুজ্ঞানী হব, এবং সুজ্ঞানী হয়ে আমাদের এই জ্ঞানগুলো আমরা সবার মাধ্যমে সবার মাঝে আমরা এটাকে বিতরণ করার চেষ্টা করব, মানবতার সেবার জন্য, প্রকৃতির সেবার জন্য, সর্বোপরি সৃষ্টির সেবার জন্য। যদি আমরা জ্ঞান নিজেরা আহরণ করি, যদি আমরা এগুলো ডিস্ট্রিবিউট না করি,
তাহলে আমাদের এই জ্ঞান আহরণের জন্য কোনো কারণ হবে না বা ইউজলেস হয়ে যাবে। এই জন্যই শামসুল আলম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ইমানসিপেশন থ্রু নলেজ, তার সাথে যে রেসপন্সিবিলিটি চলে আসে, সেই রেসপন্সিবিলিটি উনি আইডেন্টিফাই করে দিলেন। এই জন্য ওনাকে আমার মানে কৃতজ্ঞ জানাচ্ছি। আমাদের বিগত আমরা লাইনিজম করছি ফর দ্য হিউম্যানিটেরিয়ান সার্ভিস। আমাদের মতোই হচ্ছে উই সার্ভ। আমরা মানবতার সেবা করব, শুধু মানবতার সেবা করব না, প্রকৃতির সেবা করব, সবার সর্বোপরি সৃষ্টির সেবা করব। শুধু মানবতার সেবা করলে তো আমাদের হবে না, আমাদের প্রকৃতির সেবা করতে হবে, আমাদের লুপ্তপ্রায় প্রাণীর সেবা করতে হবে। সর্বোপরি সবকিছু সেবার জন্য কিন্তু আমাদের এই সার্ভিসটা। আমরা নিজে থেকে যতটুকু পারবো আমরা মানবতার সেবা করে যাবো। বিগত কয়েকটা পিডিজির তাদেরও কল ছিল, যেমন ম্যান ফর ম্যানকাইন্ড। শামসুল আলম স্যার এ ব্যাপারে উনি অনেক সুন্দর বক্তৃতা দিয়েছিলেন। সার্ভ দ্য হিউম্যানিটি, গ্রিন আর্থ, সেভ হার্ট, সার্ভিস বিয়ন্ড অল, এরকম সবকিছু প্রত্যেকটা পিডিজি স্যার, পিডিজি ম্যাডাম যারাই আসেন তারা কিন্তু হিউম্যানিটেরিয়ান সার্ভিসকে আরো ডেভেলপ করার জন্য ওনারা কল দিয়ে থাকেন। এই জন্য আমাদের ওনাদের কলের উপরে কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। সর্বোপরি সব লিওবৃন্দ, সম্পূর্ণ শ্রদ্ধেয় লায়নবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সুন্দর প্রোগ্রামটাকে অর্গানাইজ করার জন্য লিওর প্রেসিডেন্ট এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই এম এক্সট্রিমলি সরি ইফ আই ডান এনি রং। থ্যাংক ইউ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের অ্যাডভাইজার স্যার লায়ন এসএমএন মান্নান স্যার। স্যার আপনি যদি কিছু বলতেন আমাদেরকে। বলার কিছু নাই, আমারটা শোনা যাচ্ছে কিনা? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রথমেই আইয়ুব আলী প্রফেসর সাহেবকে আমি সালাম দিই। তার কাছেই আমার একটা জিজ্ঞাস্য যে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ছেলেপেলেরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে, কিন্তু বাস্তব জীবনে এসে সেই জ্ঞানগুলো ব্যবহার করে না, অ্যাপ্লাই করে না। তো যেমন আল্লাহ তাআলা বলেছেন, আমি একটা কিতাব পাঠাইছি, এটা পড়ো এবং এর মধ্যে যা লেখা আছে সেই অনুপাতে তোমার জীবন পরিচালনা করো। আমরা জ্ঞান শিখলাম, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিখলাম যে চুরি করা যাবে না, কিন্তু তবু সব শিক্ষিত লোক, সব জ্ঞানী লোক কোনো না কোনোভাবে চুরি করতেছে এবং খারাপ কাজের সঙ্গে সংযুক্ত হচ্ছে, যেটা এই জ্ঞান চর্চার পরিপন্থী একটা ব্যাপার। তো খালি জ্ঞান অর্জন করলেই হবে না, জ্ঞানটাকে নিজের জীবনে এটাকে কাজে লাগাতে হবে। আমি জ্ঞান বইয়ের মধ্যে কিভাবে চুরি করতে হবে তাও লেখা আছে, আবার ভালো কিভাবে থাকা যাবে সেটাও লেখা আছে। তা আমরা কোনটা নিব, সেটা একটা বিচার্য বিষয় করতে। আমার জীবনের এই শেষকাল সবসময় জ্ঞানের ভালো দিকটাই গ্রহণ করতে হবে। অনেক অনেক জ্ঞানী লোক যদি চোর ডাকাত হয়, তার সঙ্গে পারা খুব মুশকিল হয়ে যায়। তো আমাদের দেশে এখন যেরকম হচ্ছে আর কি, তো যারা বড় বড় চুরি করতেছে তারা কিন্তু সবাই জ্ঞানী। আমার দুঃখ হয় যে এনারা যে লেখাপড়া করেছেন সেই জ্ঞানটা ওনারা নিজেদের জীবনে কাজে লাগাচ্ছেন। এটার কি উপায় প্রফেসর সাহেব? অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আমার তো সময় লিমিটেড ছিল, আর তারপরেও আমি বেশি সময় নিয়েছি। সাবরিনা ম্যাডাম তো অবশ্যই তাকাচ্ছিলেন ঘড়ির দিকে, কিন্তু তারপরেও আমি ইহকালীন মুক্তির কিছু বিষয় আমি আলোচনা করেছি। পরকালীন মুক্তি, যেটা ফাইনাল মুক্তি, সেটা কিন্তু আমি একদম আলোচনা করি নাই। কারণ কাল কিয়ামতে, শুভ্র আপনি এখানে আছেন, আপনি বাদে আর সবাই মুসলমান, আপনার
আপনার পারমিশন নিয়েই আমি একটু একটু মানে পরকালীন দুই একটা কথা বলছি, কেমন? জি স্যার, অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। তো পরকালে আমরা যারা মুসলমান এখানে আছি, সবার কিন্তু একটা কেয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব দিতে হবে। এক, আমাদের যে জীবন দেওয়া হয়েছিল কোন পথে আমরা ব্যয় করি? আমাদের যে যৌবন দেওয়া হয়েছিল কোন পথে আমরা সেটা মানে ব্যয় করেছি? আমাদের যে জ্ঞান দেওয়া হয়েছিল আমরা সেই জ্ঞান অনুযায়ী কাজ করেছি কিনা? আমরা কোন পথে আয় করেছি এবং কোন পথে ব্যয় করেছি? এই 5টা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতে কেউ পার পাবে না। এই ইহকালীন জ্ঞানের কথা আমি অনেক বলেছি, পরকালীন জ্ঞান কিন্তু আমি মোটেই বলি নাই, কারণ আমি তো জানতাম না আপনাদের এই প্রোগ্রাম কেমন, তাই না? তো যাই হোক, প্রশ্নটা যেহেতু করলেন তাই আমি সম্পূর্ণ উত্তর একটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হলো, ওইখানে কিন্তু যে মুক্তির কথা বলা আছে সেই মুক্তিতে জ্ঞান অনুযায়ী কাজ করছে কিনা সেইটা কিন্তু প্রশ্ন করবে আল্লাহ পাক। এখন দেখেন, ওখানে যদি জ্ঞান অনুযায়ী যে আজকে ঘুষ খাচ্ছে সে কি ওই জায়গায় হলো আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে? আপনি বলেন মান্নান সাহেব। সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ সে তো জ্ঞান অনুযায়ী কাজ করে নাই। সে সে ঠিকই জানে ঘুষ খাওয়া খারাপ, যে লোকটার কাছ থেকে খাচ্ছে সে অত্যন্ত কষ্টে পড়িয়ে ঘুষটা দিচ্ছে, কিন্তু যে খাচ্ছে সে কিন্তু জানে এটা খারাপ, তারপরেও খাচ্ছে। তার মানে কি, সে জ্ঞান অনুযায়ী কিন্তু কাজ করে নাই। তার মানে কিয়ামতে কিন্তু সে মুক্তি লাভ করতে পারবে না। আজকে যে এমানসিপেশন থ্রু নলেজ, আপনি যদি ইহকালের আপনার হলো শামসুল আলম স্যার খুবই সুন্দর বলছেন যে আমরা মানে কিয়ামতের তুলনায়, আমরা যে পরকালের তুলনায় আমরা কোটি 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 ভাগের 1 ভাগও আমরা বাঁচি না, মানে এত অল্প সময় আমরা বাঁচি। কিন্তু সেই জায়গায় জ্ঞানের সদ্ব্যবহার আমরা করি নাই, যার ফলে আমরা কিয়ামতেও কিন্তু ধরা খেয়ে যাব, সেখানে কিন্তু মুক্তি মিলবে না। আজকে টাইটেল অনুযায়ী কিয়ামতে কিন্তু কোনো মুক্তি আমাদের আসবে না, কারণ আমরা যে জ্ঞান অনুযায়ী কাজ করি না। তা আমি ওই কথাগুলো, ওই ইথিক্যাল বিষয়টা আমি বলার চেষ্টা করেছিলাম, আপনারা সবাই শুনেছিলেন যে আসলে কি আমাদের অন্তরকে জাগ্রত করতে হবে। আমাদের অন্তর পচে গেছে, মরে গেছে। আমরা ওই শামসুল আলম স্যার ঠিকই বলেছেন যে আমরা সার্টিফিকেটধারী, আমরা হলো জ্ঞানী না। যে জ্ঞানী সে কখনোই অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না, সে কখনোই তার ন্যস্ত দায়িত্ব অবহেলা করতে পারে না, সে কখনোই তার দ্বারা অন্যের ক্ষতি হতে পারে না। তো যাই হোক, এটা আপনারা খুবই মহৎ একটা কাজ করেন, আপনাদের এই আয়োজন আমি দেখলাম। হ্যাঁ, তা এটা খুবই আমার ভালো লেগেছে। তো চলেন আমরা সবাই মিলে এটা প্র্যাকটিস করি, জ্ঞানকে প্র্যাকটিস করি, সমাজকে বদলানোর চেষ্টা করি, নিজেরাও বদলে যাই, তাই না? তো আপনি ঠিকই বলেছেন, জ্ঞান অনুযায়ী কাজ না করলে মুক্তি আসবে না। জ্ঞান অনুযায়ী সবাই যদি কাজ করতে, হ্যাঁ, তবে এটা ঠিক, অনেকেই কিন্তু কাজ করতে চায় কিন্তু করতে পারে না, কিন্তু তার সাপোর্ট লাগবে। গভর্নমেন্ট তাকে সাপোর্ট করতে হবে, সমস্ত ক্ষেত্রেও তাকে সাপোর্ট করতে হবে, তবে ভালো মানুষ হতে পারে। তবে হ্যাঁ, উপর থেকে যদি স্ট্রং সাপোর্ট থাকে, নিচের গুলো কিন্তু এমনি এমনি ভালো হয়ে যায়। আপনি দেখবেন একটা থানায় যদি টিওনো সাহেব যদি সৎ হয়, তার নিচের গুলো কিন্তু ইচ্ছা থাকলেও জ্ঞানের অপব্যবহার করতে পারে না। মান্নান সাহেব, আমি কি ভুল বললাম? না না, ঠিকই বলছেন। দেশের প্রধানমন্ত্রী যদি ভালো হয়, সব মন্ত্রী এমপি ভালো হয়ে যাবে। প্রধানমন্ত্রীর টানার দরকার নাই, আর একটু নিচের থেকে আমরা বলি, কারণ আমরা তো আসলে আপনার কথাই বললাম আর কি। হ্যাঁ, কোন ফাঁক দিয়ে কি বলি ফেলবো, আর তারপরের দিন আবার জেলখানায় যাওয়া লাগবে কিনা আল্লাহ জানে, তাই না? তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি আজকের এই সেমিনার খুব সুন্দর হয়েছে। বক্তা যে দুইজন
ওনারাও খুব জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়েছে। আমি মনে করি যে আজকের সেমিনার খুবই সাকসেসফুল, এবং যিনি এই সেমিনার ডেকেছেন উনি যদি আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকতেন তাহলে বুঝতেন যে মেট্রোপলিটন নিও ক্লাব কতটা সাকসেসফুল। আমার উপরে সেমিনার হবে এবং সেই সময় গভর্নরকে ইনক্লুড করব, ঠিক আছে টুকটুকি? জি স্যার, অবশ্যই আমরা পরবর্তীতে এটাও মাথায় রাখবো। আচ্ছা, আপনাদের সহযোগিতায় সেটাও করতে পারবো ইনশাআল্লাহ। যারা আজকের এই সেমিনারে উপস্থিত হয়েছে ঢাকা থেকে এবং রাজশাহী থেকে, সবার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। তাড়াতাড়ি সেমিনারও তোমরা শেষ করে দাও। জি স্যার, আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের পুরো সেমিনারটাই আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাওয়ার জন্য। এখন আমি সমাপনী বক্তব্যের জন্য আমাদের সভাপতি লিও আজিমা পারভিন টুকটুকিকে অনুরোধ জানাবো। ধন্যবাদ আজকের প্রোগ্রাম চেয়ারম্যানকে আমাকে শেষে এই সুযোগটুকু দেওয়ার জন্য। আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর, জি জি স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কামরুন নাহার পিএমজেএফ ম্যাম এর কল ছিল ইমানসিপেশন থ্রু নলেজ, জ্ঞানী মুক্তি। এটি নিয়ে আমরা বিশদ বর্ণনা এতক্ষণ শুনলাম আমাদের প্রিয় দুজন শিক্ষকের কাছে, এবং আমাদের মাঝে রয়েছিলেন থেকেছিলেন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ অন্যান্য মেম্বাররা, আমাদের অ্যাডভাইজার স্যার, এবং ডিস্ট্রিক্ট থেকেও জয়েন করেছিলেন আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মনে হয় এই জ্ঞানী শক্তি, এই জ্ঞান তখনই সম্ভব যখন বিবেক বর্জিত মানুষের পক্ষে আসলে জ্ঞান অর্জন সেভাবে সম্ভব হয় না। যখন নীতি নৈতিকতা বর্জিত মানুষের পক্ষে প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব হয় না। আমার মনে হয় জ্ঞানের সাথে সাথে নীতি নৈতিকতা থাকতে হবে, তার সাথে বিবেক থাকতে হবে, বিবেকবোধ জাগ্রত হতে হবে, তখনই প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব এবং তার ফলে মুক্তি ঘটানো সম্ভব। তার ফলে আমরা জাতি, সমাজ তথা দেশকে আমার মনে হয় জ্ঞান এমন একটি জিনিস যেটা বিতরণ করলে কখনোই কমে না। আমরা জ্ঞান উজাড় করে বিতরণ করতে পারি, কিন্তু সেই জ্ঞান কখনো কমবে না, বরং উত্তরোত্তর স্থান বৃদ্ধি পাবে। তাই জ্ঞান এমন একটি জিনিস যা নিজে অর্জন করতে হবে এবং সেটি সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে এমন ভাবে যাতে সেটি সঠিকভাবে প্রতিষ্ঠা পায়। আমি আর তেমন কিছু বলবো না, স্বল্প জ্ঞানধারী মানুষ আমি। আমাদের মাঝে বিজ্ঞ কয়েকজন ছিলেন যারা খুব সুন্দরভাবে আমাদের যে ডিজি ম্যামের কল ছিল ইমানসিপেশন থ্রু নলেজ, সেটাকে বিশদভাবে খুব সুন্দরভাবে বর্ণনা করে গেছেন। আমরা অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, অনেক কিছু জেনেছি তাদের কাছ থেকে। তাদেরকে ধন্যবাদ জানাই। তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই যে আমাদের শত ব্যস্ততার মধ্য দিয়েও তারা আমাদেরকে সময় দিয়েছেন। আমরা খুব সুন্দরভাবে আজকে প্রোগ্রামটি সম্পন্ন করতে পেরেছি। ধন্যবাদ এর জন্য প্রফেসর আইয়ুব আলী স্যারকে, ধন্যবাদ লায়ন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম স্যারকে, ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য প্রেসিডেন্ট লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ কাউসার আলী স্যারকে, ধন্যবাদ জানাতে চাই লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন মোহাম্মদ মামুনুর রশিদ স্যারকে, কেএমআর ইফতেখার হোসেন স্যারকে এবং ডিরেক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারকে। আরো ছিলেন একজন আমাদের মাঝে আমাদের লিও ক্লাবের অ্যাডভাইজার লায়ন ডাক্তার এস এম মান্নান স্যার, যার সুপরামর্শ এবং দিক নির্দেশনায় আমরা আজকে এটি সুসম্পন্ন করতে পেরেছি সফলভাবে, অত্যন্ত সফলভাবে। এবং সেই সাথে আমাদের ডিস্ট্রিক্ট থেকে ছিলেন লিও আমিনুর রহমান রাসেল ভাইয়া এবং ছিলেন সেক্রেটারি লিও শুভ্রদেশ সরকার সহ আমাদের ডিজাইন ডিরেক্টর লিও খালিদ মিরাজ ছিলেন, জোন ডিরেক্টর লিও আলামিন জিকো, আইপিপি লিও আব্দুল হামিদ
সহ আজকের প্রোগ্রাম চেয়ারম্যান, কো চেয়ারম্যান, সেক্রেটারি সহ আমার প্রাণপ্রিয় লিও বৃন্দ সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে সবাই অংশগ্রহণ করে আমাদের এই প্রোগ্রামটিকে অত্যন্ত সুন্দরভাবে সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি লিও আজিমা পারভিন টুকটুকি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আজিমা পারভিন টুকটুকি, আপনি মিটিংকে বা এই প্রোগ্রামটাকে আপনি সমাপ্তি ঘোষণা করবেন। আজকের এই কনফারেন্স বা প্রোগ্রামটার সমাপ্তি ঘোষণা করবেন আপনি। আজকের প্রোগ্রামের সমাপ্তি আমি এখানেই ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পক্ষ থেকে সাবরিনাকেও খুব ধন্যবাদ। সাবরিন নাহার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আচ্ছা। আনঅফিশিয়ালি স্যার কথা বলছে স্যার, আপনাকে পেয়ে আমরা আসলে অনেক অনেক ধন্য। আপনি এত সুন্দর করে আমাদের কথাবার্তা কিছু বলেছেন যেগুলো আসলে আমাদের নেওয়ার মতো কথা ছিল। এতক্ষণ প্রায় 2 ঘন্টা সময় স্যার আপনি আমাদের দিয়েছেন। লিও ক্লাব রাজশাহী মেট্রোপলিটন এই জন্য আন্তরিকভাবে গর্বিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে স্যার।